আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ আমি কথা বলবো যারা অবসরে যাচ্ছেন অথবা অবসরে যাবেন তাদেরকে নিয়ে। এই ব্যাপারটা নিয়ে কথা বলবার কারণ হচ্ছে যে আমি খেয়াল করেছি যে যারা আসলে অবসরে যান তারা আমি দেখেছি গড়পড়তা ৮-১০টা মানুষের থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন বা আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন। এর কারণটা কি? এর কারণটা অনেকাংশেই হচ্ছে যে কর্মহীনতা এবং নিজের মধ্যে একটা অলসতা চলে আসা যে আমি অবসরে গেছি বা এখন আর নিয়ম মতো বাইরে বেরোতে হবে না। অনেকটা সময় বাসার মধ্যে কর্মহীনভাবে কাটিয়ে দেওয়া এবং আরেকটা হচ্ছে যে মানসিক অবসাদ তৈরি হওয়া যে আপনি যে অফিসটাতে কাজ করতেন এতটা বছর ৩০-৩৫টা বছর একটা অফিসে কাজ করেছেন সেই অফিসটা থেকে আপনি চলে এসেছেন এবং আপনার মনের মধ্যে একটা কষ্টবোধ একটা শূন্যতা তৈরি হওয়া যে আমি প্রতিদিন ৯টা-৫টা অফিসে গেছি, আমার কলিগদের সাথে আমার দেখা হতো, আড্ডা হতো, কথা হতো, গল্প হতো, আমরা একসাথে অনেক কথা শেয়ার করতাম। এই যে জিনিসগুলো মনের মধ্যে হঠাৎ করে ভিড় করে। হ্যাঁ, প্রতিদিন একটা খুব অ্যাক্টিভ একটা লাইফ ছিল, ৯টা-৫টা অফিস ছিল, নিয়ম করে সকালে উঠতে হতো অফিস ঠিক মতো পৌঁছানোর জন্য। আবার অফিস থেকে আমি ৫টায় বাসায় ৫টায় বেরিয়ে আসতাম, বাসায় ফিরতাম, ক্লান্ত হয়ে বাসায় ফিরতাম। তো হঠাৎ করে না প্রতিদিনকার যে এই নিয়মটা, প্রতিদিনকার যে এই যে রুটিনটা হঠাৎ করে বদলে যাওয়া এবং যদিও মনে হয় যে অবসরে গেলে আমি ভালো থাকবো, অবসরটা আমার দরকার, আমার একটু বিশ্রামের প্রয়োজন, অবসরে গেলে আমি একটু রেস্ট নিব, অবসরে গেলে আমি আমার ছেলে মেয়েদের সাথে একটু বেশি সময় কাটাবো বা নাতি নাতনিদের সাথে একটু বেশি সময় কাটাবো। আসলে বাস্তবতায় দেখা যায় ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। অবসরে যাওয়ার পর আমাদের মধ্যে একটা ১ম যেটা হয় সেটা হলো যে যেদিন আপনি অবসরে যান তার পরের দিনটায়, পরের সকালটায় আপনি দেখবেন যে আপনি ঠিক নিয়ম মতো আগের মতো ঘুম থেকে উঠেছেন। কিন্তু আজ আর আপনার অফিস নাই। সকাল ৯টার মধ্যে আপনাকে আর অফিস যেতে হবে না। এটা কিন্তু আপনার হঠাৎ ৩০-৩৫ বছরের একটা রুটিন যেটা চলছিল হঠাৎ করে একটা নিয়মের মধ্যে একটা ছেদ পড়ে গেল। তারপরে হচ্ছে বিকেল ৫টায় আপনি ক্লান্ত হয়ে অফিস থেকে বাসায় ফিরতেন। আম আজকে বিকেল ৫টা বেজেছে সেটা বাসায় মধ্যে আপনি বসা, আপনাকে আর বাসায় ফিরতে হচ্ছে না। এই ধরনের একটা অবসাদ কিন্তু কাজ করে এবং ওই সময়টাতে আসলে যেটা দরকার পরিবারের সবাই ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন সবাই তাদের কিন্তু খুব একটা মেন্টাল সাপোর্ট দরকার। হ্যাঁ? যে অবসর মানে বসে যাওয়া নয়, অবসর মানে তোমার আর কোনো কাজ নাই, তুমি তো রিটায়ারমেন্টে গেছো। এই ধরনের কথাগুলো যে আমরা যেটা বলি এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে একটা মানুষ ৩০-৩৫ বছর চাকরি করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন একটা পরিবারের পিছনে, ছেলেমেয়েকে মানুষ করবার জন্য। সেই মানুষটার অবশ্যই অবসরে যাওয়া উচিত। সেই মানুষটার অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত। সে মানুষটা এটা ডিজার্ভ করে। অতএব পরিবারের সবার উচিত ওই সময়টাতে তার পাশে থাকা, তাকে মানসিক সাপোর্ট দেওয়া, তার খোঁজ খবরটা আরেকটু বেশি করে নেওয়া। যখন আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি চাকরিটা শুরু করেছিলেন তখন আপনার হয়তোবা কারো সংসার শুরু হয়েছে, তার ছেলে-মেয়েগুলো ছোট ছিল, তারা সবাই স্কুলে পড়তো। সবাই চারদিকটা ঘিরে ছিল আপনার। কিন্তু যখন আপনি অবসরে গেছেন তখন আপনার বয়স হয়ে গেছে, আপনার অনেক অসুখ আপনার মধ্যে বাসা বেঁধেছে। আপনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। তো তারা আর কেউ আপনার কাছাকাছি নাই। হুম? তো যেটা করা যায় সেটা হলো একটু ফোন দিয়ে জিজ্ঞেস করা যে, "বাবা অথবা মা কেমন আছো?" সেটা। সে এই যোগাযোগটা তো আমরা করতেই পারি। আরেকটা ব্যাপার যেটা হলো সেটা হলো যে আপনার নিজের মধ্যে আপনি কিভাবে দেখছেন এই অবসরটা সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আ নিজেকে যদি মনে করেন যে আমি অবসরে চলে গেছি, আমি তো আর আগের মতো যে বেতনটা পেতাম সেটা আর পাবো না। আ আমি তো আর আগের মতো কারো কাজে লাগছি না। আমার তো বয়স হয়ে গেছে। এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো আ যদি আপনার মধ্যে আসে তাহলে কিন্তু এটা আসলে নেতিবাচকই আমি বলব আউটকাম নিয়ে আসবে। এই চিন্তাগুলো করা যাবে না। সবসময় নিজেকে অ্যাপ্রিশিয়েট করবেন যে আপনি অনেক কষ্ট করেছেন এই পরিবারের জন্য। অনেকটা কষ্ট করেছেন, নিজের যত্ন নেন নাই।
এবার সময় এসছে যে এবার আপনি নিজের জন্য কিছুটা সময় ব্যয় করেন, নিজের যত্ন নেন, কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেদিকে আরও বেশি ফোকাস করেন, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার যেটা হলো যে অবসর পাওয়ার কারণে একটা নিজের মধ্যে অলসতা তৈরি না করা, যে আচ্ছা ঠিক আছে আজ তো আমায় সময় করে উঠতে হবে না, ব্রেকফাস্টটা নিয়ম মতো 8টার মধ্যে শেষ করতে হবে না, একটু দেরি করে নেই না, অথবা লাঞ্চটা বা রাতের ডিনারটা সময় করে খেতে হবে না, অথবা হচ্ছে আর একটু দেরি করে ঘুমিয়ে যাই, একটু দেরি করেই ঘুমাই না কেন। না, এই যে নিয়মের কিন্তু আমি বলবো যে আরও অবসরে যাওয়ার পর লাইফটাকে আরও বেশি ডিসিপ্লিন করবেন, আরও বেশি যেহেতু আপনি বেশি সময় পাচ্ছেন, অতএব সময় করে লাইফটাকে আরও বেশি ডিসিপ্লিন করার চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন আপনি কতটা সুস্থ থাকবেন, কতটা ভালো থাকবেন এবং কতটা স্বাবলম্বী থাকবেন, সেটা ডিপেন্ড করে আপনি কতটা ডিসিপ্লিন লাইফ লিড করেন, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনি যদি নিয়ম করে জীবনটা না চালান তাহলে পরে অসুস্থ হয়ে যাবেন। আপনার যে অসুখগুলো আপনি এই 30-35 বছর অনিয়মের কারণে বাঁধিয়ে ফেলেছেন, সেই অসুখগুলো বাড়বে এবং এই অসুখগুলো থেকে ডিসেবিলিটি হতে পারে। আপনি হয়তো বা বিছানায় পড়ে গেলেন এবং তখন দেখবেন যে আপনার কাছের মানুষগুলো আপনার দূরে সরে গেছে এবং আপনি যাতে কখনো কারো বোঝা না হয়ে ওঠেন। সবসময় মনে রাখবেন যে মানুষটা পরিবারের একটা ছাতার মতো ছিল, পরিবারের একটা খুঁটি ছিল, সে মানুষটা যাতে শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের খুঁটি হয়েই থাকবে। অতএব নিজেকে কখনো দুর্বল ভাববেন না, কর্মহীন ভাববেন না, অলস ভাববেন না, বরং নিজের কাজগুলো নিজেকে আরও ব্যস্ত রাখার চেষ্টা করেন। যেমন সকালবেলা ফজরে ভোরবেলা নামাজটা পড়ে আপনি হচ্ছে নাস্তা করেন, অথবা হচ্ছে নিজের নাস্তাটা নিজে বানিয়ে একটু খেয়ে নেন, তারপরে হাঁটতে চলে যান, সুন্দর করে হাঁটতে চলে যান পাশের পার্কে যদি থাকে তো, অথবা বাসার ছাদে। কারণ ভোরবেলার যে একটা বাতাস সেটা কিন্তু খুব অসাধারণ একটা বাতাস, নিজের মধ্যে একটা খুব সুন্দর একটা ফিলিংস তৈরি করবে, ভালো থাকার একটা অনুভূতি তৈরি করবে। তারপরে হলো যে বাজারটা এতদিন দারোয়ান করেছে বা ড্রাইভার করেছে, এবার আপনি নিজে করে ফেলেন বাজারটা। তারপরে হলো যে রান্না বান্না কাজে একটু হেল্প করেন, বাসার যিনি রান্না করেন তাকে একটু হেল্প করে ফেলেন। তারপরে হলো সবার একটু ফোন করে খোঁজ খবর নেন, কারণ হচ্ছে যে আর সবাই তো এখন মোবাইলের যুগ চলে আসছে, সবাই চ্যাটিং করতে পছন্দ করে, বসে বসে হোয়াটসঅ্যাপে চ্যাট করা, মেসেঞ্জারে চ্যাট করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করা, এইগুলোতে হচ্ছে যে সবাই খুব সময় ব্যয় করেন। এবং কারো বাসায় গিয়ে কাউকে দেখে আসা বা ফোন করে কারো যত্ন জিজ্ঞেস করা কেমন আছো, সেটা আর আগের মতো হয়ে ওঠে না। সামাজিক যে বন্ধনটা, পারিবারিক বন্ধনটা আমি বলবো অনেকটাই ঢিলে হয়ে গেছে। অতএব হচ্ছে যে এইগুলো চেষ্টা করেন, সবার খোঁজ খবর নেন এবং সবার সাথে যোগাযোগটা আমি বলবো আগের থেকে বেশি বাড়িয়ে দিবেন, তাহলে পরে আপনি ভালো থাকবেন। এবং তারপরে হলো যে রাতের বেলার যে খাবারটা সবসময় যে আগে 7টার মধ্যে খেয়ে নেবেন এবং 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। আমি বলবো যে এটা আপনার সুযোগ, এটাকে এইভাবে দেখবেন যেটা আমার সুযোগ এসছে, যে এবার আমি যে জীবনটা চাইতাম, যে জীবনটা আমার ডিসিপ্লিন একটা লাইফ চাইতাম, যেভাবে বাঁচতে চাইতাম, সেই জীবনটা যাপন করার সুযোগ আমি পেয়েছি। অতএব সেটা আমি পুরো 100 ভাগই কাজে লাগাবো, ঠিক আছে। এবং নিজেকে ভালো রাখবার জন্য যা যা করা যায়, অবশ্যই অ্যাক্টিভ থাকা, সবসময় হাঁটা চলার মধ্যে থাকা। এবং আপনি যখন টেলিভিশন দেখতে বসেন দেখবেন যে এমনটা না হয় যে আপনি ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বিভিন্ন চ্যানেল আপনি দেখেই যাচ্ছেন, টক শো দেখেই যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রাম আপনি দেখেই যাচ্ছেন এবং এর কারণে আপনি অনেকক্ষণ ধরে বসেই আছেন ড্রয়িং রুমে, এরকমটা না হয়। অথবা হলো যে আপনি মোবাইল ফোন গল্পরত যেরকমটা ইউজ করতেন তার থেকে আপনি আরও বেশি ইউজ করছেন, স্ক্রল করেই যাচ্ছেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময়। যেটা হচ্ছে যে আগে আপনি জানতেন যে সকালবেলা অফিস আছে, অথবা আপনাকে মোবাইল ফোনটা অত বেশি আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এখন যেহেতু অফিসে তাড়াটা নাই, এই জন্য মোবাইল ফোনটা আপনি রাত জেগে মোবাইল ফোন আপনি হচ্ছে যে স্ক্রল করছেন এবং এটা একটা সময় 12টা 1টা 2টো বেজে যাচ্ছে আপনার ঘুমাতে। সবসময় মনে রাখবেন এই জিনিসগুলো কিন্তু ভয়ানক ক্ষতিকর। অতএব আমি যেটা বলবো যে সবসময় নিয়ম করে আগে যেটা করতেন 8টার মধ্যেই চেষ্টা করবেন যে আপনার ফোনটা সুইচ অফ করে দিতে, চেষ্টা করবেন অ্যাটলিস্ট আমি বলবো যে সুইচ অফ না করলেও অন্তত সাইলেন্ট করে দিতে। তারপরে হলো যে এই যে ফোন স্ক্রল করে করে তারপরে হচ্ছে একটা সময় ঘুমাতে যাওয়া, এই কাজগুলো না করতে। কারণ মনে রাখবেন যে আপনি রিটায়ারমেন্টে গেছেন, এর কারণ হচ্ছে যে আপনি এবার নিজের যত্নটা আরও বেশি করে করবেন এবং
এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আম হতে পারে যে আপনি একাকিত্ব বোধ করতে পারেন। আপনার ছেলেমেয়েরা বা আপনি হয়তোবা আশা করছেন যেমনটা, ঠিক সেরকমটা আগের মতো পাচ্ছেন না, বা নিজের মধ্যে একটা জিনিস তৈরি হতে পারে যে আমি আগের মতো স্যালারিটা পাই না, বা আরো অনেক রকমের স্ট্রেস আপনার মধ্যে তৈরি হতে পারে। সেই স্ট্রেসগুলো আমি বলব সেটার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে স্ট্রেসগুলো কমিয়ে নিয়ে আসার। সেটা হলো যে এক্সপেকটেশনটা একেবারে কমিয়ে ফেলা। যদি আপনার কেউ খোঁজখবর নেয় তো ভালো, আর না নিলেও কোনো অসুবিধা নাই। কারণ হলো যে নিজেকে সুস্থ থাকতে হবে, সেটাকে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে যে আমি সুস্থ থাকবো। আমি সুস্থ থাকবো এবং আমি যতদিন বেঁচে থাকবো, সুস্থ হয়ে বেঁচে থাকবো, আনন্দে বেঁচে থাকবো। এই জিনিসটা যাতে আসে। কোনোভাবে অবসাদ নিজের মধ্যে তৈরি না হয়, এবং সবসময় দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। আগে যেমনটা করেছেন দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। এভাবেই নিজেকে ব্যস্ত রাখবেন, এবং যে ওষুধগুলোর কথা বললাম, নিয়ম করে ওষুধ খাবেন, নিয়মিত চিকিৎসকের কাছে যাবেন। কেউ আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন, এই আশায় বসে থাকবেন না, নিজেই চলে যাবেন। কারণ আপনি সবসময় ভাববেন আমি স্বাবলম্বী, আমি আমার কাজটা একাই করতে পারি। অতএব এই যে ইতিবাচক চিন্তাগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে পরে অবসরটা অবশ্যই আপনার জন্য প্রীতিকর হবে, ভীতিকর নয়। এবং পরিবারের সকলকে আমি বলবো, প্লিজ এই জিনিসগুলো কখনো না বলা যে রিটায়ারমেন্টে গেছো, তোমার তো আর কোনো কাজ নাই, তুমি তো এখন ফ্রি, এই কাজটা করে দাও না। এই ধরনের কথাগুলো আপনারা কেউ বলবেন না। কারণ যিনি অবসরে যান তিনি কিন্তু ৩০-৩৫টা বছর অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে আজকে এই জায়গায় উঠিয়ে দিয়েছেন বলেই আপনারা ভালো আছেন। অতএব তাকে এই ধরনের কথা কখনোই বলবেন না। ঠিক আছে? আর সবাই তার খোঁজ খবর নিবেন। চেষ্টা করবেন যে যে হলিডেগুলো থাকে, উইকেন্ডগুলো থাকে, সেগুলোতে বাসায় ছেলেমেয়েরা বাসায় আসবেন, বাবা মার সাথে দেখা করবেন, তাদের খোঁজ খবর নিবেন। না পারলে ফোনে খোঁজ খবর নিবেন, তাহলে পরে ওনারা ভালো থাকবেন। এবং যত অ্যাক্টিভ থাকবেন তত আপনারা সুস্থ থাকবেন। বয়স আসলে কোনো ব্যাপার না। কারণ এখানে মানুষ ৯০ বছর, ১০০ বছর পর্যন্ত বাঁচে, এবং এটা শুধুমাত্র লাইফস্টাইলের কারণে। হ্যাঁ, তাদের অসুখ-বিসুখ হয়, কিন্তু লাইফস্টাইলটা এত সুন্দর যে এই কারণেই বাঁচে। এবং আমি অনেক সময় বলি যে এত কেন মানুষের আমি বলব যে হায়াত কেন এত বেশি? আমি দেখেছি ওদের লাইফস্টাইলটা আসলে কত ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিন লাইফস্টাইলটার কারণেই তারা কিন্তু স্বাবলম্বী। ৯০ বছরের একটা মানুষ, আমি বলব একটা বাসায় ওনারা একা থাকেন, ঘরের সমস্ত কাজ ওনারা একা করেন, এবং ওনারা চান না কারো হেল্প নিতে। এই জিনিসগুলো থেকে আমি অবশ্যই আবারও বলছি, কম্পেয়ার করছি না, এগুলো হচ্ছে আমাদের শিক্ষা হতে পারে, আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে এরকমটাই হওয়া উচিত। যতদিন বাঁচবো মাথা উঁচু করেই বাঁচবো, স্বাবলম্বী হয়ে বাঁচবো। সবার জন্য অবশ্যই আমি বলবো যে আমরা চাইবো যে সবাই সুস্থ হয়ে বেঁচে থাকুন, স্বাবলম্বী হয়ে বেঁচে থাকুন, পরনির্ভরশীল হয়ে নয়। অতএব সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই প্রত্যাশা করি আজ রাখছি। আল্লাহ হাফেজ।